হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। ফুপি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। কখন এসেছো তুমি? একটু আগে এসেছি। তোর মুখটা এমন মলিন দেখাচ্ছে কেন? খাওয়া দাওয়া করিস না ঠিকমতো? আগের থেকে আরও শুকিয়ে গেছিস। গায়ের রংটাও কেমন ফ্যাকাশে হয়ে গেছে। রূপা বেগম নূরের হাতে মুখে মাথায় হাত বুলিয়ে চিন্তিত স্বরে বললেন। নূর ওর ফুপিমনির দিকে হালকা মুচকি হাসি দিয়ে তাকায়। মানুষটা তাকে কত ভালোবাসে, আদর স্নেহ করে। যখন জানতে পারবে তারই একমাত্র আদরের মেয়ের কারণে আজ নূরের মুখের হাসি চলে গেছে। সারাদিন বাড়িটা গরম করে রাখা মেয়েটা একদম শান্ত চুপচাপ হয়ে গেছে। তখন কি মেয়ের কাজের জন্য নিজে লজ্জিত হবে? নূর তাচ্ছিলের সুরে বলে উঠল, এমনভাবে বলছো যেন আগে আমি বিশ্বসুন্দরী ছিলাম গু। তুই কোনো বিশ্বসুন্দরীর থেকে কম কিসে শুনি? রূপা বেগম নূরের গাল টেনে আদুরে গলায় বলল। নূরও তার ফুপিমনি কথা শুনে বলে উঠল, ঠিকই বলেছ, নারীর সৌন্দর্য তার সাদা চামড়ার মধ্যে। কালোদের এই সমাজে দাম নেই, তাদের স্থান শুধুমাত্র গল্পতেই। তখনই আদি বলে উঠল, ফুপিমনি, শুধু কি সৌন্দর্য আর সাদা চামড়া থাকলেই চলবে? মানুষের গুণেই তার পরিচয়। তোমার ভাইঝির মধ্যে এমন কি গুণটা আছে শুনি? বলি, সাদা চামড়া দিয়ে কি ধুয়ে ধুয়ে পানি খাবে? গুণ থাকা লাগবে যা নূরের মধ্যে ছিটে ফোটাও নেই। অপমানে নূরের কান দিয়ে মনে হচ্ছে গরম ধোঁয়া বের হচ্ছে। মাহি কিছু বলতে আসলে নূর আবার বলে উঠল, সেটা কজন বুঝে বলেন তো আদি ভাই। ভেবে নিবেন না আমি আপনাকে বলছি, আমি বাস্তবতাটাই বলছি। আমরা কাউকে জাজ করার আগে তার গুণগুলো খুঁজি না। মেয়ে হোক বা ছেলে, আগে তার সৌন্দর্যটাই খুঁজি। অবশ্য বাহ্যিক সৌন্দর্যটা আগে চোখে পড়ে বলেই হয়তো। তারপরেও মানুষ গুণের আগে সৌন্দর্য দেখে। গুণগুলো তো আস্তে আস্তে প্রকাশ পায়। তবে হ্যাঁ, অনেকের কাছে সৌন্দর্যের আগে গুণগুলো চোখে পড়ে। কিন্তু সেটা খুবই কম, 10%, বাকি 90% মানুষই সৌন্দর্যে মুগ্ধ হয়। তাই বলি কি আদি ভাইয়া, বাস্তবিক হন। কারণ আমাদের সমাজের যে ভিন্ন রূপ তা ভুলে গেলে কিভাবে হবে বলেন? চোখের সামনে সারাক্ষণ থেকেও তো মানুষ চেনা যায় না আজকাল। নূরকে জড়িয়ে ধরে আছে রূপা বেগম। নূরের কথাগুলো শুনে উনি দীর্ঘশ্বাস ফেললেন। এই মেয়েটা ছোট থেকেই খুব অগোছালো এলোমেলো, কিন্তু আজ কি সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলে দিল। যা বলেছে সব কথাই যুক্তিসঙ্গত আর বাস্তবসম্মত। অন্যদিকে একটু দূরে বসে ফুপি ভাইঝির আলাপন শুনছিল ড্রয়িং রুমের সবাই। রুদ্র এসেছে শোনার পর রুদ্রের বাবা, চাচা, ভাই সবাই সন্ধ্যার দিকে বাসা চলে আসে। রুদ্রের ফুপিমনিও চলে আসে। সবাই খুব খুশি। একসাথে দুই খুশিতে বাড়ি পুরো জাঁকজমক হয়ে আছে। মহিলারা সবাই রান্নাঘরে রান্না নিয়ে ব্যস্ত আছে। আজ রুদ্রের পছন্দের সব ধরনের রান্না করা হবে। আদি নিচের দিকে তাকিয়ে আছে। নূরকে এখন যত দেখে ততই যেন অবাক হয়ে যায়। হঠাৎ করেই যেন মেয়েটা বড় হয়ে গেল। কতটা গুছিয়ে কথা বলে। দিন দিন যেন নূরকে আদির কাছে মারাত্মক সুন্দরী নারী মনে হচ্ছে। সব দিক দিয়ে পারফেক্ট মনে হচ্ছে। যেই মেয়েটাকে আগে তুচ্ছ মনে হতো, আজ যেন সেই মেয়েটাকেই অমূল্য রত্নের খনি মনে হচ্ছে। তাহলে কি ও ভুল করল? রুদ্র কারো দিকে না তাকিয়ে আবিরের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে। তবে নূরের সবগুলো কথাই ওর মন ছুঁয়ে গেল। কত সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলল। আসলেই সবাই সৌন্দর্যকে আগে দেখে, আর কালো মেয়েরা আমাদের সমাজে অবহেলার পাত্রী। মাহির কোনো দিকে খেয়াল নেই, সে তো তার স্বপ্নর পুরুষকে দেখতে ব্যস্ত আছে। এই যে রুদ্র একটু পরপর থুতনিতে হাত রাখছে, কপালে স্লাইড করছে, সব কিছুই মাহির কাছে সুন্দর লাগছে। মাহি রুদ্রের প্রতিটি কাজেই মুগ্ধ হচ্ছে। আবির নূরকে ডাক দিল। নূর গিয়ে দাঁড়ালো আবিরের সামনে। আবির, আমাদের পাশে বস। নূর কিছু না বলে দাঁড়িয়ে আছে। আবির আবার বলে উঠল, কি হলো আবার তোর? বসতে বলেছি আমি। নূর বলে উঠল, কি বলবে বলো, বসতে পারবো না। আবির কথা না বাড়িয়ে বলল, পড়াশোনা কেমন চলছে? পড়াশোনার কথা শুনে নূর চোখ মুখ কুঁচকে ফেলল। ভাল্লাগে না এই পড়াশোনা। তাও মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বলে উঠল, জি ভাইয়া, খুব ভালো চলছে গু।
রুদ্র ঠেস দিয়ে বলে উঠল, পড়াশোনা কি গাড়ি নাকি যে চলছে? কয় চাকাওয়ালা গাড়ি এটা? নূর কিছু না বলে চোখ মুখ খিচে রুদ্রের দিকে তাকাল। নূর যতটুকু জানে রুদ্র ভাই প্রচণ্ড রাগী, এরোগেন্ট আর ইগোস্টিক মানুষ। উনার মতো জেদি তাদের পরিবারে একটাও নেই। সবার থেকে রাগ জেদ উনার বেশি আর খুবই গম্ভীর টাইপের মানুষ। আর বাসার সবার চোখের মনি কিন্তু এখন দেখছে সবই উল্টো। এরই মধ্যে খাবারের ডাক এসে গেল। রুহি রুমের মধ্যে পায়চারি করছে। রুদ্রকে দেখার পর থেকে আর কিছুই ভালো লাগছে না। রুদ্রের হাসি যেন তীরের মতো গিয়ে ওর মনে গেঁথে গেছে। এখন আদিকে ও বিরক্ত লাগছে। রুদ্রকে দেখলে আশেপাশে কি হচ্ছে সব যেন ভুলে যায়। কে জানত বড়মামার ছোট ছেলে এত কিউট, হ্যান্ডসাম, স্মার্ট। আগে জানলে কোনো দিন ও এই আদিকে বিয়ে করত না। নিজের কাজে নিজেই আফসোস করছে রুহি। রাতের খাবার খেয়ে সবাই যার যার রুমে চলে গেল। নূর নিজের রুমে গিয়ে গিটার হাতে নিয়ে টুংটাং আওয়াজ তুলল। তুমি না ডাকলে আসব না, কাছে না এসে ভালোবাসব না। দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়? দূরের আকাশ নীল থেকে লাল। গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। রুদ্র নিজের বেলকনিতে বসে আছে, চোখ বন্ধ করে গানটা অনুভব করছে। আর ভাবছে মেয়েটার মধ্যে কিছু একটা আছে যা তার প্রতিটি কাজে রুদ্রকে মুগ্ধ করে। ভোরবেলা নূর ছাদে উঠেছে ব্রাশ করতে করতে। আজ কলেজ যাওয়ার ইচ্ছাটা নেই, ঘুম আসছে না, তাই উঠে গেছে। রাতে খেয়ে এসে ওই যে ফোন রেখেছে আর হাত দেয়নি, সেটাকে ঘরে চার্জ দিয়ে আসলো এখন। ব্রাশ করতে করতে দেখল পাশের বাসার রাবেয়া আন্টির ছেলেটা কেমন ক্যাবলার মতো তাকিয়ে আছে। নূর সে দিকে না তাকিয়ে নিজের ব্রাশ করার কাজে মন দিল। সকালের মিষ্টি বাতাসে ছাদে ভালোই লাগছে, মনটা ফুরফুরে লাগছে। রাবেয়া আন্টিকে দেখলেই মনে হয় উনি উনার ক্লিজার ভিতরে ঢুকিয়ে নিবে। এই নূর, এদিকে শুনে যাও। পিছন থেকে তামিম ভাইয়া ডাকলেন তাদের ছাদ থেকে। নূর, জবি ভাইয়া। তামিম ভাইয়া কেন বলো? আমার বুকে লাগে। নূর বিরক্তিতে চোখ মুখ কুচকে বলে উঠল, কেন ভাইয়া? আমার কথা কি সুই যে এদিক দিয়ে ফুটা করে ওদিক দিয়ে বের হয়ে যাচ্ছে? নূরের কথা শুনে তামিম আমতা আমতা করে বলে উঠল, না মানে তুমি কি করছো? নূরক দেখছেন না মুখের ভিতর ব্রাশ করে ফেনার ফ্যাক্টরি করছি গ। তামিম এবার নিজের উপর নিজেই বিরক্ত হয়ে গেল, কেন সে এই নূরকে পছন্দ করতে গেল গো? নূর, একটু সুন্দর করে কথাও তো বলতে পারো, বলে তামিম ছাদ থেকে নেমে গেল। নিচে সবাই একসাথে বসে কিসের যেন কথা বলছে। নূর গিয়ে ওর বাবার পাশের চেয়ারে বসে পড়ল। নূরের আব্বু সাজ্জাদ সাহেব নূরকে বলে উঠল, নূর তুমি কি আজকে কলেজ যাবে? নূরখ, না আব্বু, ভালো লাগছে না, আজ যাব না। সাজ্জাদ সাহেব, তাহলে তুমিও সবার সাথে চলে যেও, কিছু নিজের জন্য দরকার লাগলে নিয়ে এসো কেমন? নূরক, আসলে আব্বু আমার তো কিছু দরকার নেই, আমি এখন যাব না। আমার কিছু দরকার হলে পরে গিয়ে নিয়ে আসব। রুহি বলে উঠল, এটা কেমন কথা নূর? আমি তোর একটা মাত্র ফুপিমনি মেয়ে, আবার তোর বেস্ট ফ্রেন্ড, আর এখন তো ভাবি আর নন্দী হয়ে গেছি। তুই আমার সাথে শপিং করতে না গেলে আমিও যাব না। তুই আমাকে ভালো না বাসলেও আমি তোকে অনেক ভালোবাসি, বলে মুখ কালো করে ফেলল। নূর মনে মনে ভাবছে কি মানুষ কতটা ড্রামা বাজ হতে পারে, রুহিকে না দেখলে বুঝতেই পারত না। নূরের ফুপিমনি বলে উঠল, আরে রুহিমা, নূর তো এমনি বলেছে। নূর তো আমার আরেকটা মেয়ে। নূর যাবে না যাবে কে? তাই না নূর? নূর, হুম ফুপিমনি, আমি যাব। 2 ঘন্টা ধরে আয়নার সামনে বসে বসে সাজগোজ করছে মাহি। আজ প্রথম রুদ্র ভাইয়ার সাথে বের হবে, তাই কাপড় খুঁজতে খুঁজতে পুরা রুম একদম কাপড় দিয়ে শেষ। এখন আবার খুব সুন্দর করে নিজেকে সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে। রুদ্র, আবির, আদি, নীল নিচে বসে মেয়েদের জন্য অপেক্ষা করছে। আসছি আসছি বলে 2 ঘন্টা ধরে ওদের বসিয়ে রেখেছে। যাক, অবশেষে নূর নেমে আসল। কালো 3 পিস পরেছে, সাথে হিজাব করা। খুব সুন্দর লাগছে নূরকে। কালো জিনিসে নূরকে একটু বেশিই মানায়। আদি বারবার আর চোখে নূরের দিকে তাকাচ্ছে। নূর কিছু বলবে তখন দেখে মাহি নেমে আসছে। মাহির দিকে হা করে সবাই তাকিয়ে আছে। মাহি নিচে এসে বলল, কি রে, সবাই এভাবে তাকিয়ে আছে কেন? আমাকে কি এই প্রথম দেখেছে নাকি? মাহির কথা শুনে হাসতে হাসতে আবির ভাই বলে উঠল, না রে মুটকি, তোকে প্রথম দেখেনি, কিন্তু তুই কি কোনো বিয়েতে যাচ্ছিস নাকি? বলে আবার সবাই হাসা শুরু করল। রুদ্র বিরক্ত হয়ে বলে উঠল, এখন কি আমরা যাব? আমি কিন্তু রুমে চলে যাচ্ছি।
দাঁড়ানা আরেকটু, রুহি তো এখনো আসেনি। আমি দেখে আসি বলে আদিপা বাড়ালো রুহিকে দেখতে, তখনই উপর থেকে রুহির চিৎকার শোনা গেল। সবাই দৌড়ে উপরে গেল। নিচে শুধু মাহি আছে। মাহির মুখে লেগে আছে রহস্যময় হাসি।